জীবনে প্রথম যেদিন গ্রাম ছেড়ে কলেজে পড়তে এসেছিলাম, সেদিনই একটা মেয়ে তার বাবাকে দেখে আমাকে বলতে লাগলো, এই ছেলেটা আমার বুকে হাত দিয়েছিল, এই ছেলেটা আমার ওড়না ধরে টেনেছিল, তুমি ওকে ছাড়বে না বাবা। কান্না করতে করতে বলতে লাগলো। সেদিন বুঝতে পেরেছিলাম যে আজকে আমার কপাল খারাপ। একটা কথা কি জানো ভাই, টাকার কাছে সবকিছু হারাম হয়ে যায়। টাকা আছে যার, এই পৃথিবী মাথা নত করে তার কাছে। গরিবদের আবার কপাল খারাপ, ভালো থাকে নাকি? কি বন্ধুরা, তোমরা কিছু বুঝতে পারতেছো না? তো আমি বলি, আমি ইমান হক, আমার বাসা গ্রামে। পড়াশোনা করার জন্য আজকেই প্রথম শহরে আসলাম। শহরে এসে প্রথমে কলেজে গেট দিয়ে ক্লাসরুমে ঢুকতে যাব, তার আগেই একটা মেয়ে আমাকে দেখে একটা মুরব্বিকে যেন কি বলতেছে। আমি কিছু বুঝতেছি না। তারপর মুরব্বিটা আমার কাছে এসে বলল, এই তোর নাম কি? তোর নাম কি রে? আমি একটু ইতস্তত বোধ করেই বললাম, আমার নাম ইমান ইসলাম। তারপর জিজ্ঞেস করলো, বাসা কই তোর? আমি বললাম, আমার বাসা দিনাজপুর ফুলবাড়ি। কেন আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে কি? তুই আমার মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিস, তোকে আমি ছাড়বো না। আমার মেয়ের ওড়না ধরে টেনেছিস, ছোট লোকের বাচ্চা। আমি তোকে এখনই পুলিশে দিব। তোকে আমি যদি জেলের ভাত না খাওয়াইতে পারি, আমার নাম মুমিন চৌধুরী না। আঙ্কেল, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার মেয়েকে ধর্ষণ করতে যাব কেন? চুপ, ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলিস কেন? আপনি আমাকে যা বলবেন বলেন, কিন্তু আমার বাবা মাকে গালি দিচ্ছেন কেন? যদি আর একবার আমার মা বাবাকে গালি দেন, তাহলে কিন্তু আপনি যে মুরব্বী, এটা ভুলে যাব। তখন আমিও আপনাকে ছাড়বো না। আর আমি আজকে এই প্রথম শহরে আসলাম, আর আপনি আমাকে বলতেছেন আমি নাকি আপনার মেয়েকে ধর্ষণ করতে চেয়েছি। ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলিস না। তারপর মুরব্বী লোকটা যেন কাকে ফোন দিল, কথা এমন ভাবে বলতে লাগলো যেন মুরব্বী লোকটা গম্ভীর গলায় বলতে লাগলো, হ্যালো, আপনি কি থানার ওসি বলতেছেন? হ্যাঁ, আপনি আপনি কে বলতেছেন? আমি মুমিন চৌধুরী বলতেছি। আপনি তাড়াতাড়ি ফুলবাড়ি সরকারি কলেজে আসেন। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? বড় ঝামেলা হয়ে গেছে। এইভাবে কারো সাথে কথা বলতেছে ফোনে। তার কিছুক্ষণ পরে কলেজের গেট দিয়ে 3টা পুলিশের গাড়ি চলে আসলো। কলেজের সব ছাত্রছাত্রীরা কলেজের গেটের দিকে তাকিয়ে রইল, লাগতেছে কি হচ্ছে আজকে এই কলেজে। তারপর গাড়িগুলো সেই লোকটা এসে পাশে থামলো। ও সে এসে মুরব্বী লোকটাকে বলতে লাগলো, স্যার কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা হয়েছে দেখেই তো তোমাদের ডেকেছি। এই ছোট লোকের বাচ্চা আমার মেয়ে জান্নাতুল চৌধুরীকে দর্শন করতে চেয়েছে। আপনি এখনই এই ছেলেটাকে ধরে নিয়ে যান এবং ওনাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিবেন যে আমার মেয়েকে দর্শন করতে চাওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। স্যার, আপনার মেয়েকে একটু এখানে ডাকবেন। মা জান্নাতুল, এদিকে আসে তো। হ্যাঁ বাবা। মা নাফিসা, এই ছেলেটা কি তোমাকে দর্শন করতে চেয়েছিল? হ্যাঁ আঙ্কেল, এই ছেলেটা আমাকে দর্শন করতে চেয়েছিল। ওসি সাহেব, আপনি এই ছোট লোকের বাচ্চাটাকে এখনই থানায় নিয়ে যান। এই ছেলেকে আপনি ছাড়বেন না, এই ছেলেকে সোজা রিমান্ডে চালান করে দিন। দর্শনের মামলা কতটা ভয়ঙ্কর হতে পারে দেখিয়ে দিবেন। তোমরা একে এখনই গাড়িতে তুলো। স্যার প্লিজ আমার কথাটা শুনেন একটু। আমি এই মেয়েকে আজকেই প্রথম দেখলাম, আর এই মেয়েটা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এই মেয়েকে দর্শন করতে চেষ্টা করিনি না, আর আমি এই মেয়েকে চিনি। আমি আজকেই প্রথম গ্রাম থেকে বাড়িতে আসলাম। আমি একজন কৃষকের ছেলে। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার পরিবার জানতে পেলে খুব কষ্ট পাবে। মেয়েটা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি একদম নির্দোষ, আমি এসব কিছুই করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন না, আমি এগুলো কিছু করি নাই। এগুলা কানতে কানতে বলতে লাগলাম। ওসি সাহেব, আপনি এই ছেলের কথা একটু শুনবেন না, সোজা একে নিয়ে রিমান্ডে চালান করে দিন, তাহলেই সব কথা স্বীকার করে নেবে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এগুলো কিছু করিনি। একবার তো আমার কথা বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি। এগুলা বলতে লাগলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলো না। সোজা আমাকে গাড়িতে তুলে নিয়ে যেতে লাগলো। আমি গাড়িতে বসে বসে ভাবতে লাগলাম, আমার কি এমন দোষ ছিল, আমি কি এমন করেছি? আমি তো ভালো করে মেয়েটাকে চিনতামও না, তাহলে কেন আমার নামে এত বড় মিথ্যা একটা অভিযোগ দিল? কেন করলো আমার সাথে এত কিছু? আমি কিছুই বুঝতে পারতেছি না। বাড়িতে গিয়ে মা বাবাকে কি বলবো, ওরা কি ভাববে? ওরা তো এটা শুনলে নিতেই পারবে না। ওনারা কি ভাববে, এইগুলা ভাবতে ভাবতে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে কনস্টেবলদের সাহায্যে আমাকে সোজা লকআপে ঢুকিয়ে দিল। আমি লকআপে দাঁড়িয়ে তখনও বলতে লাগলাম, স্যার আমি এমন কিছুই করিনি। সত্যি স্যার, আমি এমন কিছুই করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি এভাবে কান্না করতে করতে বলতে লাগলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলো না। তারপর আমাকে বলতে লাগলো, তোদের মতো ছেলেদের আমার চেনা আছে, তোরা এখন তো কিছুই বলবি না।
যখন রিমান্ডে নিয়ে 3rd ডিগ্রি টর্চার করা হবে তখন ঠিকই সব স্বীকার করে নিবি, এগুলা বলতে লাগলো। তারপর আমাকে রিমান্ডের চালান করে দিল। রিমান্ডের চালান করে দিয়ে ইচ্ছা মতো মারতে লাগলো, কিন্তু আমি তখনও কোনো কিছু স্বীকার করিনি। স্যার আমাকে ছেড়ে দিন না, আমি এসব কিছুই করিনি। অনেকক্ষণ মারার পর যখন দেখলো আমি সম্পূর্ণভাবে অজ্ঞান মতো অবস্থায় হয়ে যাব, তারপর তারা আমাকে রিমান্ডে নিয়ে এমন মার মারলো আমি ঠিকভাবে দাঁড়াতেও পারতেছিলাম না। তাদের এত করে বললাম স্যার আমি কিছু করিনি, কিন্তু তারা আমার কথা একটুও শুনলো না, আমাকে একটুর জন্য ছেড়ে দিল না। ওসি স্যার, এত মার মারলাম কিন্তু ছেলেটা তো একটা কথাও স্বীকার করতে পারলো না, মারতে মারতে আধমরা করে ফেললাম। ওসি, এই ছেলে তোর বাসা কই তোর? আমার বাসা ফুলবাড়ি, রাজারামপুর। মারার জন্য ঠিকভাবে মুখ দিয়ে কথাও বলতে পারতেছিলাম না। ওসি, তোর শরীরে দম আছে বলতে হবে রে, এত মার মারলাম তারপরেও স্বীকার করলি না যে তুমি এটাকে দর্শন করতে চেয়েছিলি। স্যার আপনাদের আর কতবার বলবো, আমি মেয়েটার বুকে হাত দিইনি, না ওড়না ধরে টেনেছি। বিশ্বাস করতেছেন না কেন? আমি মেয়েটাকে আজ পর্যন্ত চিনতামও না, আজকেই প্রথম দেখলাম যখন ও আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছিল। আমার বাবা মা চিন্তা করবে, সেই সকাল থেকে আপনারা আমায় থানায় এনেছেন, এখনো অব্দি ছাড়েন নাই, এখন অব্দি মেরে যাচ্ছেন, তাও কেন বুঝতেছেন না আমি মিথ্যে বলতেছি না? ভাবতেছি এখান থেকে বের হবো কিভাবে, কারণ আমার এই শহরে তো কোনো আত্মীয় স্বজন কেউ নেই। বাবা মাকে তো আর বলা যাবে না আমি থানায় আছি। দেখতেছি ওসি সাহেব কাকে যেন ফোন দিল। হ্যালো মমিন স্যার, আমি থানার ওসি বলতেছিলাম। হ্যাঁ ওসি সাহেব বলুন। ছেলেটাকে এত শাস্তি দিলাম, এত মার মারলাম, তারপরেও স্বীকার করলো না যে ও আপনার মেয়ের সাথে অসভ্যতম করেছে। বারবার শুধু বলতেছে আমি মেয়েটাকে চিনি না, আমি ওগুলো করিনি, স্বীকার করতেছে না স্যার। এখন কি করব মুমিন সাহেব? ছেলেটাকে রিমান্ডে দিয়েছিলেন তো? হ্যাঁ স্যার। এমন মার মেরেছি ও বেঁচে থাকতে আর কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাবে না। ওকে তাহলে ছেড়ে দেন ছেলেটাকে, আর কিছু টাকা দিয়ে দিন চিকিৎসার জন্য। ওকে স্যার। এই তোমরা কে আছো, ছেলেটাকে লকআপ থেকে বের করো তো। এই ছেলে ওঠ, হাবিলদার এভাবে বলতে লাগলো। মারার কারণে ঠিকভাবে হাঁটতেও পারতেছিলাম না, পুলিশটা আমাকে ধরে লকআপ থেকে বাহিরে বার করলো। তারপর ওসি সাহেব বলল, এই ছেলে এখানে সাইন কর, আর এই নে 2000 টাকা, চিকিৎসা করে নিস। সাইন করলাম আর বললাম, স্যার আমি গরিব হতে পারি কিন্তু কারো দয়া নিয়ে বাঁচি না, আপনার টাকা আপনার কাছেই রাখুন। তারপর এটা বলে থানা থেকে বের হয়ে গেলাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে যখন বাহিরে যেতে লাগলাম খুব কষ্ট হচ্ছিল। তারপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু বাসার উদ্দেশ্যে যেতে হলে আগে বাস স্টেশন যাওয়া লাগবে। দেন আমি ওইখানে যাওয়ার জন্য রওনা হলাম। রিক্সাওয়ালা, ভাই আপনার এই অবস্থা কেন, কি করলো আপনার সাথে এমন কাজ? তখন আমি বললাম, না ভাই তেমন কিছু হয় নাই, কলেজ থেকে আসার পথে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ও আমি মনে করেছিলাম। থাক আর ভাই আপনার মনে করা লাগবে না, আপনার রিক্সায় মনোযোগ চালান, মনোযোগ দিয়ে রিক্সা চালান। রিক্সায় বসে ভাবতে লাগলাম, মেয়েটা কেন আমাকে মিথ্যা অপবাদ দিল, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমি জীবনে তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই অব্দি নি, তাহলে ওই মেয়েটা আমাকে কেন বিনা অপরাধে এত বড় শাস্তি দিল? আমি গরিব দেখে আজকে ওকে কিছুই করতে পারলাম না, এগুলো ভাবতে লাগলাম। মামা নামেন, এই যে বাস স্টেশনে এসে গেছি। ওকে কত টাকা মামা? 20 টাকা। এই নেন মামা আপনার টাকা। তারপর বাসের জন্য টিকিট কেটে বাসের সিটে গিয়ে বসে পড়লাম। সাথে সাথে বাসটা ছেড়ে দিল। বাসের লোকেরা কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল। তাকিয়ে থাকুক, তাতে আমার কি, কে কি ভাবছে ওইটা দেখার সময় আমার নাই। বাসায় গিয়ে রুমে ঢুকতেই মা রান্নাঘর থেকে বলতেছে, বাবা তোর কলেজ থেকে আসতে এত দেরি হলো, আজকে প্রথম দিন, কলেজটা কেমন লাগলো? খুব ভালো লাগলো মা। মাকে তো আর বলা যাবে না যে প্রথম দিন ছেলে পুলিশের হাতে মার খেয়ে আসছে, মিথ্যা অপবাদের আসামি হয়ে আসছে, এইসব তো আর মাকে বলা যাবে না। মা, বাবা ইমান তুই টিউবওয়েল থেকে পানি দিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি, আর তোর জন্য আজকে তোর পছন্দের খাবার রান্না করেছি। মা, বাবা কই? তোর বাবা তো একটু জমিতে ফসল দেখতে গেছে। ওকে, তো কখন গেছে আর কখন আসবে? একসঙ্গে খাবার খাইতাম, তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে নিলাম। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, শালারা এমন মার মারছে মনে হচ্ছে যেন তাদের বাবার সম্পত্তি চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলাম। একটু দয়া মায়া করলো না। তারপর হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসতেছি, দেখতেছি মা ভাত নিয়ে প্লেট নিয়ে হাজির। এবার তো মায়ের হাতে ধরা পড়ে যাব। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তারপরে চেষ্টা করলাম একদম স্বাভাবিকভাবে হাঁটা, যাতে মা বুঝতে না পারে। মা,
বাবা তুই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিস কেন? সকালে তো ভালোভাবেই কলেজে গিয়েছিলি, আর কলেজ থেকে এসে খুঁড়িয়ে হাঁটতেছিস? কলেজে কি কোনো ঝামেলা হয়েছে? তোকে কি কেউ মারছে? আরে না না মা, কলেজ থেকে আসতে গিয়ে একটু ব্যথা পেয়েছি, তাই আর এমন হচ্ছে আর কি। না মা, তোমাকে মিথ্যা বলবো কেন? কলেজ থেকে আসতে রিক্সা দিয়ে আসতেছিলাম, তো রিক্সা দিয়ে একটু ব্যথা পেয়ে গেলাম। আল্লাহ সব মায়েদের এমন একটা শক্তি দিয়েছেন যে সন্তানের কোনো ক্ষতি হলে মা আগেই বুঝে যায়, তাই আমাকে মিথ্যা বলার চেষ্টা মোটেও করো না। আর মার কাছে মিথ্যা বললেও বুঝতে পারে। মা দেখি তো কই ব্যথা পাইছিস তুই? আরে না মা, এখন কি তোমায় আমার পা দেখবে? মা আচ্ছা ঠিক আছে বস, আমি খাবার দিচ্ছি। খাবার টেবিলে বসতে বসতে বাবা বাহির থেকে বলতেছে, ইমানের মা কই তুমি? এই তো এখানে, ইমানকে খাবার দিচ্ছি, ইমান কলেজ থেকে চলে এসেছে। বাবা রুমে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করতে লাগলো মাকে, মা হে এসেছে, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। বাবা তুই আজকে আমাকে ছেড়েই খাবার খেতে বসে গেলি? আমি যখন আসছি তখন তো তুমি বাসায় ছিলে না, তাই আমি খাইতে বসলাম তোমাকে ছেড়ে। মা বাপ ছেলের কথা বলা শেষ হলে আপনি এখন হাত মুখ ধুয়ে আসেন, ওকে? দুইজনকেই আমি খাবার বেড়ে দিচ্ছি। মা বাবা খাচ্ছ না কেন? বাবা আসুক একসাথে দেন খাবো। তারপর বাবা হাত মুখ ধুয়ে টেবিলে এসে বসলো। বাবা ছেলে একসঙ্গে খাবার খাইলাম। খাবার খেয়ে টেবিল থেকে যখন উঠতে যাব, মা বাবাকে বলতেছে, তোমার ছেলে কলেজ থেকে আসতে গিয়ে পায়ে নাকি ব্যথা পেয়েছে, ঠিকভাবে হাঁটতেও পারতেছে না। বাবা কিভাবে ব্যথা পেলি রে? মা আমি জানি না, তুমি তোমার ছেলেকে জিজ্ঞাসা করো কেমন করে ব্যথা পেলো। ইমান বাবা এদিকে আমার কাছে আইতো। কেন বাবা কি হয়েছে? এই রে, এবার তো মনে হয় ধরা খেয়ে গেলাম বাবার কাছে। মাকে তো মিথ্যা বলে কোনো রকম ম্যানেজ করে ফেললাম, বাবাকে এবার কে বলি? বাবা তুই নাকি কলেজ থেকে আসতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিস? আর কিভাবে পায়ে ব্যথা পেলি? বাবা কলেজ থেকে আসতে গিয়ে রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম, তেমন কিছু হয়নি বাবা, অল্প একটু ব্যথা পেয়েছি। বাবাকেও মিথ্যা বলে ফেললাম। বাবা ঠিকভাবে চলতে পারছিস না দেখি, তো তোর মার থেকে ওষুধ নিয়ে খেয়ে রেস্ট নে। ঠিক আছে বাবা। খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে রেস্ট নেওয়ার জন্য চলে গেলাম। পায়ের ব্যথা এবং শরীর ঠিক হতে প্রায় 5 দিন লাগলো। 5 দিন আর কলেজ যাওয়া হলো না। বন্ধুরা খালি ভাবতেছেন যে গল্পে খালি আমার কথা বলতেছি, লেখক নায়িকার কথা কই বলতেছি, এটাই তো ভাবতেছেন তাই না? এবার নায়িকার কাহিনী শুনি। আপনারা নায়িকার নাম তো জানেনই, তবুও বলি, তার নাম হচ্ছে রাফিজা চৌধুরী, নাফিসা চৌধুরী প্রিয়া। বাবা মার একমাত্র সন্তান। এটুকু থাক। মা রাফিজা তুই কলেজে যাবি না? এই রাফিজা, মা উঠে তাড়াতাড়ি। নায়িকার বাবা নায়িকাকে সকালে ঘুম থেকে তুলতেছে। বাবা আর একটু ঘুমাই না? না, ওঠ তাড়াতাড়ি, 9টা বেজে গেছে, তোর কলেজের ক্লাসের সময় শুরু হয়ে গেছে। কি বলো, 9টা বাজতেছে? আগে ডাকবে না আমাকে? সেই কখন থেকে তোকে ডাকতেছি ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু তুই তো শুনতেছিসই না, আবার আমাকে বলছিস। আচ্ছা ওকে বাবা, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা বাবা একটা কথা বলি। হ্যাঁ বল। কালকে যে ছেলেটাকে থানায় নিয়ে গিয়েছিল, থানায় নিয়ে ওকে কি করেছে? ওই ছেলে, ওই ছোট লোকের বাচ্চাকে থানায় ওসি এমন মার মেরেছে যে জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাতেও পারবে না। এখন তোকে দেখলেই ভয় পাবে। ঠিক করেছে বাবা। ওকে তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আই। ওকে বাবা। আজকে আমার যে কি খুশি লাগতেছে, আমার বান্ধবীকে ধোকা দেওয়ার প্রতিশোধ নিতে পেরেছি। এই সুখবরটা আমার বান্ধবী মিমকে তাড়াতাড়ি বলি। হ্যালো মিম। হ্যাঁ রাফিজা বল, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রে, তুই কেমন আছিস? তুই তো জানিসই আমি কেমন আছি, তাও জিজ্ঞাসা করতেছিস? এই মিম শোন না, তোর জন্য একটা সুখবর আছে। তো তোকে যে ছেলেটা ধোঁকা দিয়েছিল, আর তুই আমাকে কালকে যে ছেলেটার পিক দিলি, তাকে আমি কালকে কলেজ থেকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। জেলে নিয়ে পুলিশ ওকে এমন মার মেরেছে, জীবনেও আর এমন কাজ করবে না। তোকে ধোঁকা দেওয়ার প্রতিশোধ আমি নিয়েছি, কি বলিস? আর শোন রাফিসা, কালকে তোকে যে পিকটা দিয়েছিলাম, ওটা আমাকে যে ছেলেটা ধোঁকা দিয়েছিল তার পিক না, তার পিক দিতে গিয়ে অন্য আরেকটা ছেলের পিক দিয়েছি। তোকে যে পরে এত ফোন দিলাম, তুই তো আর ফোন ধরলি না, একেবারে বন্ধ করে দিলি।
তাই তোকে আর বলতে পারি নাই। কি বলিস? তোর কথার উপর করে আমি একটা ছেলে মিথ্যা অপবাদ দিলাম? অচেনা অজানা একটা ছেলেকে আমি এমন নির্দোষ ছেলেটাকে আমি অপমান করলাম, পুলিশের মার খাওয়ালাম। এখন কি করব আমি? একটা নিরপরাধ ছেলের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলাম। এটা তো আমি ঠিক করিনি। এখন আমার খুব খারাপ লাগতেছে ছেলেটার জন্য। কি বলিস? তোর সাথে কথা বলার পরে আমার ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। আমি এটা কি করলাম? তোর একটা ভুলের জন্য আমি একটা নির্দোষ ছেলেকে শাস্তি দিলাম, তাকে আমি অপবাদ দিলাম, আবার পুলিশে ধরিয়ে থানায়ও পাঠালাম। তোকে কি আমি বলেছিলাম যে ছেলেটাকে শাস্তি দে, যে আমাকে ধোঁকা দিয়েছে তাকে শাস্তি দিতে? চুপ। তোর একটা ভুলের জন্য আজকে আমি একটা ছেলেকে এত কঠিন শাস্তি দিলাম। তোর সাথে কথা বলতে মন চাচ্ছে না। ওকে ভাই। এই রাফিজা শোন, একটু তো শোন। এই যা, ফোনটা কেটে দিল। আজকে কলেজে গিয়ে কথা বলবো কি হয়েছে। এটা আমি কি ঠিক করলাম? এখন আমার খুব কষ্ট হইতেছে। না, আগে ফ্রেশ হয়ে নেই, তারপর বাবাকে জিজ্ঞেস করবো ছেলেটা কই আছে। ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করতে টেবিলে বসলাম। মা, রাফিসা, কি হয়েছে? মন খারাপ নাকি? কিছুক্ষণ আগে তো ঠিক হাসি খুশি ছিলি, এখন আবার কি হলো? কিছু হয় নাই বাবা। আচ্ছা বাবা, সেই ছেলেটা এখন কোথায় আছে? কোন থানায় আছে? কেন মা, হঠাৎ ছেলেটার কথা জিজ্ঞেস করছিস যে? আরে বলো না, দরকার তো থাকতেই পারে। ছেলেটাকে তো সেই দিন বিকেলেই ছেড়ে দিয়েছিল। আচ্ছা বাবা, আমি কলেজ গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। তুই তো কিছু খাইলি না, না খেয়ে কলেজ চলে যাবি? বাবা, আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নেব। ওকে ভাই বাবা। কলেজ এসে দেখতেছি ছেলেটা কোথায়। আমার চোখ শুধু ছেলেটাকে খুঁজতে লাগলো। কলেজে এসে দেখি সবাই আসছে, কিন্তু সেই ছেলেটা আর নাই। তারপর দেখতেছি আমার সব বান্ধবীগুলা এসেছে, তাই তাদের কাছে আসছেই। এক- কেমন জানি একটা। নাফিজা, নীলা, আলহামদুলিল্লাহ ভালো তুই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো বস, এখানে আর কি হয়েছে? তোর কলেজে আসার পর থেকে তুই কি যেন খুঁজতেছিস? কি রে, বলছিস না কেন? কি দোষ, কারো প্রেম টেম পড়লি না কি আবার? আরে না, তুই তো জানিস আমি প্রেম টেমে বিশ্বাস করি না। না, তাও বলতেছিস তুই? না, বলা তো যায় না, তুই কারো প্রেমে পড়তেও পারিস। এই দোস্ত, শোন না, আমি একটা বড় অপরাধ করে ফেলছি। আচ্ছা, কালকের ছেলেটাকে দেখছিস কি তোরা কেউ? সবাই একসাথে বলল। কোন ছেলেটা রাফিজা? কেন, কালকে যে ছেলেটাকে অপরাধে জেলে দিলাম, সেই ছেলেটাকে কি আজকে কলেজে এসেছে রে? না তো, আমরা তো কেউ দেখিনি। ও ছেলেটাকে আমার খুব দরকার ছিল রে। কেন রে, ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? নীলা বলতে লাগলো। আমি বললাম, আরে না, কালকে আমি যে ছেলেটাকে পুলিশে ধরিয়ে দিলাম না, ওই ছেলেটা সম্পূর্ণ নির্দোষ ছিল। ওই কুত্তাটার একটা ভুলের জন্য আমি ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিলাম। এটা আমি খুব বড় ধরনের অপরাধ করে ফেলছি রে। ছেলেটার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি না। কি বলিস? কেমনে কি হলো নীলা? তারপর কি হয়েছে সবাইকে বুঝিয়ে বললাম। কেমনে মিম এর ছোট্ট একটা ভুলের কারণে একটা নিরপরাধ ছেলের জীবন নিয়ে খেলা করলাম। নাফিজা, তুই এই কাজটা ঠিক করিস নাই। নিরহ ছেলেটাকে এভাবে তুই শাস্তি দিলি। যে দোষ করেছে সে তো বুক ফুলে বেড়াচ্ছে, আর অন্য একটা ছেলেকে শাস্তি দিলি। সবাই এভাবে বলতে লাগলো। তো এখন আমি কি করব বল? সব দোষ তো এই মিমের বাচ্চার, এর কারণে এসব হয়েছে। ওকে যা, যা হবার হয়ে গেছে। এখন ছেলেটা কলেজে আসলে তার কাছে ক্ষমা চাইবি আগে, তারপর কি কারণে ভুল হয়েছে এটা বুঝিয়ে বলবি, তাহলে হয়তো বা ছেলেটা তোকে মাফ করে দিতে পারে। ওকে, ক্ষমা আমি তো চাইবই ছেলেটার কাছে। এভাবে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা দিল। তারপর সবাই নিজ নিজ ক্লাসরুমে চলে গেলাম। প্রথম ক্লাস করার পরে আর ক্লাস করতে মন চাচ্ছিল না, তাই ক্লাসরুম থেকে বের হলাম। এই রাফিসা, ক্লাস করবি না আর? না, আর ক্লাস করতে ভালো লাগছে না, তাই বের হয়ে গেলাম। আমি এখন বাসায় যাব। ওকে, তাহলে তোর সাথে আমিও বাসায় যাব। তুই যখন আর ক্লাস করবি না, তো আমিও ক্লাস করব না। ক্লাসের গেটে এসে দুইজন একটা রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি, আর দুইজন টুকটাক কথা বলতেছি দুইজনে। দোস্ত, আমার তো বাড়ি আসছে, আমি নেমে যাচ্ছি। নীলা নেমে গেল। ওকে, তাহলে যা, আমার রিক্সার সামনে দাঁড় করান তো। তারপর নীলা নেমে গেল তার বাড়ির গেটের সামনে, আর আমি রিক্সাটা নিয়ে বাসায় যাচ্ছি। আর ভাবতেছি, ছেলেটা তো আজকে কলেজে আসলো না। ছেলেটা যদি আর কলেজ না আসে, তাহলে আমি তার কাছে ক্ষমা চাইবো কিভাবে? এগুলো কথা ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম।
তারপর রিক্সাওয়ালা মামাকে রিক্সা ভাড়া দিয়ে আমি বাসায় যাচ্ছি। এইভাবে প্রায় প্রতিদিন কলেজে যাই, কিন্তু কলেজে আর ওই ছেলেটার সাথে দেখা হয় না। মা, আমি আজকে কলেজে যাব, কিছু টাকা দেও তো। মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আজকে আমি কলেজ যাওয়ার জন্য রেডি হলাম। প্রায় আজকে 5 দিন চলে গেল, কলেজে যাচ্ছি, কেমন জানি লাগতেছে। মা, আমি কলেজ গেলাম। মা, বাবা দেখে শুনে যাস। ওকে মা, আমি গেলাম। ভাই, বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠে এসে বাস স্টেশনে আসলাম। তারপর বাসের জন্য একটা টিকিট কেটে সিটে বসলাম। এখন একটু আরাম পাইলাম, কিন্তু কম গরমের কারণে যা ঘেমে একাকার। বাসে করে কলেজে যাইতে প্রায় 2 ঘন্টা লাগে, তাই সিটে ভালোভাবে হেলান দিয়ে রেস্ট নিচ্ছি। এদিকে গল্পের নায়িকা 6 দিনের মাথায় নায়কের কাছে ক্ষমা চাওয়ার জন্য কলেজে সকাল সকাল এসে বসে আছে, আর আল্লাহ কাছে বলতেছে, আল্লাহ, ছেলেটাকে আজকে অন্তত পাঠিয়ে দাও। এগুলো ভাবতেছে বসে বসে। মিম এসে বলতে লাগলো, কিরে নাফিসা, আজকে এত তাড়াতাড়ি কলেজে? আমার মনে হয় মিম নামের প্রত্যেকটা মেয়ে যেন জীবনে কোনো না কোনো সমস্যা ডেকে নিয়ে আসে। তোমরা কি বলো বন্ধুরা? আর যেখানে সেখানে ঝামেলা করে থাকে। মিম নামের কোনো পাঠিকা আছে কি না? থাকলে কমেন্টে একটু জানাও তো। এমনি রে আসলাম, একটু তাড়াতাড়ি দরকার ছিল। ও, তো কি খবর? তোকে তো আমি ছাড়বো না, যদি ছেলেটা আমাকে ক্ষমা না করে রে, তোর খবর আছে। তোকে আমি মোটেও ছাড়বো না। সেই দিন থেকে ছেলেটা আর কলেজে আসে নাই। এদিকে নায়ক আমাদের কলেজের গেটে বাস থেকে নামলো। বাস থেকে নেমে কলেজের গেট দিয়ে ঢুকতে শরম লাগতেছে। সেই দিন মেয়েটা আমাকে এমন অপমান করে ধর্ষকের মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের হাতে দিয়ে দিয়েছিল, তাই শরম লাগতেছে, লজ্জা লাগতেছে, আবার খুব ভয়ও করতেছে। মাথা নিচ করে কলেজের গেট দিয়ে কলেজে ঢুকতেছি। কিছু দূর হাঁটার পর একজনকে দেখে 2টা পা থরথরে কাঁপতেছে। ভাবতেছি আজকে জানি আবার মেয়েটা আমার নামে কি মিথ্যা অপবাদ দেয়। ভাবতেছি আবার কলেজ থেকে ঘুরে বাড়ি চলে যাব নাকি। পরে আবার ভাবতেছি যা হবার হবে, দেখা যাবে। আল্লাহ আছেন তো, আল্লাহর নামে আবার হাঁটা শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতে আমার জীবনে সব পানি শখে নেমে গেল মনে হচ্ছে। কলেজের গেট দিয়ে মাথা নিচ করে কলেজের ভেতরে যাচ্ছি, আর মনে পড়লো সেই দিনের মিথ্যা অপবাদের কথা। আমি তো ওই মেয়েটার প্রতিশোধ নিয়েই ছাড়বো, যে আমাকে কলেজের সবার সামনে একজন দর্শক বানিয়ে রেখে দিয়েছে, আমাকে মিথ্যা অপবাদে থানায় পাঠিয়েছে, এমন বাজেভাবে টর্চার করেছে, আমি তার জীবনেও ভুলতে পারবো না। আর মনে মনে আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ, আজকে যেন ওই মেয়েটা কোনো ঝামেলা না করে। সেই দিন কিছু করি নাই, তাও ওই মেয়েটা আমাকে থানায় পাঠিয়েছে। এইগুলো ভাবতে ভাবতে কলেজের রাস্তা দিয়ে হাঁটতেছি। এই নীলা, দেখতো ওই দিনের ছেলেটা না, যাকে আমি মিথ্যা মামলা দিয়ে থানায় দিয়েছিলাম? সেই ছেলেটাই তো। নীলা বলতে লাগলো, কোন ছেলেটা রে রাফিসা? ওই দেখ, মাথা নিচ করে কলেজের ভিতর আসতেছে। এই ছেলেটাকে দেখে তো মনে হচ্ছে গরিব ঘরের সন্তান, পরনে কম দামি কাপড়, আর দেখে মনে হচ্ছে ছেলেটা সাদা মাটা। তুই এই ভুলটা কেমনে করলি রে রাফিসা? মিম এসব বলতে লাগলো, সব দোষ তোর মিম, তোর ভুলের জন্য আজকে একটা নির্দোষ ছেলে শাস্তি পেয়েছে, আবার তুই আমাকেই ব্লেম দিচ্ছিস। আমি তো তোর ভালোর জন্যই শাস্তি দিতে চেয়েছিলাম। হইছে, এগুলো আর বলে লাভ নেই। কিভাবে ছেলেটার কাছে মাপ চাইবি তা ভাব আগে, নীলা বলল। ঠিক বলছিস। তারপর আমি কিছু দূর হেঁটে যাওয়ার পরে পড়লাম বিপদে, কারণ তাদের পাশ দিয়ে হেঁটে যাইতে তারা আমাকে ডাকতেছে। তাই মনে মনে আল্লাহকে ডাকতেছি আর বলতেছি, আল্লাহ, আজকে আবার কোনো ঝামেলা করার জন্য আমাকে তাদের সামনে ডাকতেছে নাকি? তাদের ডাকে সাড়া না দিয়ে মাথা নিচ করে হেঁটে যাচ্ছি, কারণ আমি আজকে কোনো ঝামেলায় পড়তে চাই না। আবার ডাকতেছে, এই যে ভাইয়া, একটু এদিকে আসেন তো, আপনার সাথে কথা আছে। নীলার ডাকতেছে। মাথা নিচু করে দেখতেছি একটা মেয়ে আমাকে ডাকতেছে। জি, আমাকে বলছেন আপু? হ্যাঁ ভাইয়া, আপনাকে বলছি। হ্যাঁ আপু, বলেন, কি বলবেন? আমি না তো, আমার বান্ধবী আপনাকে কিছু বলতে চাই। আমি বললাম, আপনি না তো কে বলতে চাই? ওই যে ওইখানে বসে আছে। প্লিজ আপু, আমি আজকে কোনো ঝামেলায় পড়তে চাই না। আমি গরিব ঘরের সন্তান, আমি এখানে পড়াশোনার জন্য এসেছি। আমাদের তো বেশি টাকা নেই আপনাদের মতো, তাই আমি ওই মেয়ের সাথে কথা বলতে পারবো না। ওই মেয়ে আমাকে প্রথম দিন কলেজে সবার সামনে একজন অপরাধী বানাই দিছে, তারপর আবার আমাকে থানায় দিয়েছে।
থানায় তারা আমাকে বাজেভাবে টর্চার করেছে, যার জন্য আমি 5 দিন ভালো মতো হাঁটতেও পারি নাই। আমি সেই দিন তাদের কাছে এত করে বলছিলাম আমি কোনো দোষ করি নাই, উনি আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আচ্ছা বলেন তো আপু, আমি গরিব ঘরের সন্তান বলে কি আমার কোনো সম্মান নেই? আমার কোনো আত্মসম্মান বোধ নেই? তোমাদের মতো অনেক বড় লোক আছে যারা গরিবদেরকে সম্মান করতে পারে না। তাই বলতেছি আপু, প্লিজ আপনারা আমাদের মতন থাকেন, আপনারা আপনাদের মতো থাকেন আর আমি আমার মতো থাকি। কিরে মিম, এখনো নীলা আসতেছে না কেন? এতক্ষণ ধরে কি বলতেছে? ঠিক বলছিস রে রাফিজা, মিম ছেলেটাকে এতক্ষণ ধরে কি বলতেছে? তাহলে আপু প্লিজ আপনার বান্ধবীকে বলে দিবেন গরিবদেরও যা একটু সম্মান থাকে। আর আপনার বান্ধবীর সাথে আমি কথা বলতে চাই না, আমি কোনো আর ঝামেলায় পড়তে চাচ্ছি না। আরে আর আপনার সাথে ঝামেলা করবে না তো ভাইয়া, আমি আছি না, একটু কথা বলেন। সরি আপু, আমি এখন কারোর সাথে কথা বলতে পারবো না, এখন আমি ক্লাসরুমে যাব। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? আমার নাম ইমান হক। আপনার নাম? আমার নাম নীলা চৌধুরী। ওকে ভাই। আপু আমি এখন ক্লাসে যাব। ওকে যান। কিরে এভাবে মুখ আন্দার করে আসলি কেন? কি বললো ছেলেটা তোকে? কিছু বলে নাই রে, তোর সাথে কথা বলতে চাই না। তুই ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে থানায় পাঠিয়েছিলি, ঠিক করিস নাই। থানায় ছেলেটাকে এমন মার মারছে 5 দিন, এই কারণেই সে কলেজ আসতে পারে নাই। ছেলেটা অনেক ভালো, গরিব ঘরের হলে হবে, ঠিক মনটা অনেক ভালো। ভুল তো মানুষই করে, তেমন আমিও একটা ভুল করেছি, ক্ষমা তো আমাকে চাইতেই হবে, তাই আমি তোদের দিয়ে হবে না। আচ্ছা ছেলেটার নাম শুনছিস কি? হ্যাঁ, ছেলেটার নাম ইমান। নামটা তো অনেক সুন্দর, তাই না রে নীলা? মিম বলতে লাগলো। এই রাফিসা, চল ক্লাস শুরু হবে, এখন ক্লাসরুমে যাই। আরে মন খারাপ করতেছিস কেন? পরে না হয় কথা বলিস, তখন ক্ষমা চেয়ে নিস। এখন ক্লাসে চল। ছেলেটা তো আর কলেজ থেকে আজকেই চলে যাচ্ছে না, তাই না? মন খারাপ করিস না। নীলা আমাকে এগুলা বলে সান্ত্বনা দিচ্ছিল। আচ্ছা চল তাহলে ক্লাসরুমে যাই, ক্লাস শেষ হলে কথা বলবো। হ্যাঁ ঠিক বলছিস রে নীলা, ছেলেটা কলেজে আছে, তো পরে না হয় কথা বলে মাফ চেয়ে নেব। কথা বলবে তো আমার সাথে ইমান? ওকে, আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমি যে ভুল করছি এই ভুলের ক্ষমা করবে কি? আরে চল ক্লাসে যাই, ক্ষমা করবে তো, মানুষ তো মাত্রই ভুল, ক্ষমা করে দেবে। চল। তারপর তিনজনে একসাথে ক্লাসরুমে যাচ্ছি। ইমান কি আমাকে ক্ষমা করবে মনে মনে ভাবতেছি। সেই তখন থেকে ক্লাসরুমে বসে আছি, স্যার এখনো আসে না কেন? সব ছাত্রছাত্রী আমাদের দিকে এমন করে তাকিয়ে কি যেন দেখছে। আমি আমার টেবিলে বসে আছি, পাশের সিটে দুইজন বলাবলি করতে লাগলো। এই দেখতো, এই ছেলেটা সেই দিনের ছেলে নয় তো, যে দর্শন করতে চেয়েছিল রাফিসাকে? তারা এগুলো বলাবলি করতেছে আর আমার দিকে সবাই তাক লেগে দেখতেছে, মনে হচ্ছে আমি ভিন্ন গ্রহ থেকে এসেছি। কে কি বললা বলি করলো, করুক, তাতে আমার মোটেও যায় আসে না। কোনটা সত্য আর কোনটা মিথ্যা এইগুলাই যদি তারা না বুঝতে পারে তাহলে আর কিছু বলার নেই। এগুলো ভাবতে লাগলাম। তারপর দেখতেছি ক্লাসরুমের গেট দিয়ে সেই 3জন মেয়ে আসতেছে যারা আমার সাথে কথা বলতে চেয়েছিল। তাহলে মেয়েরাও এই ক্লাসে পড়ে? এই রাফিসা দেখ, ছেলেটা না, নামটা কি যেন মনে পড়ছে, ইমান। কই রে মিম? রাফিজা ওই দেখ শেষের সিটে মাথা নিচু করে বসে আছে মিম। তাহলে ছেলেটা আমাদের সাথেই পড়ে, তাহলে তো ভালোই হলো, সহজে কথা বলা যাবে। হ্যাঁ ঠিক বলছিস। এই শোন না, ওর সামনের সিটে ফাঁকা আছে, গিয়ে আমরা বসি, যদি কথা বলতে পারি এর ফাঁকে। ঠিক বলছিস রে, চল তাহলে তাড়াতাড়ি। কি ব্যাপার, মেয়েগুলো আমার কাছে আসতেছে কেন? রাফিসা কি বলবি বল তাড়াতাড়ি, ছেলেটাকে এটাই সুযোগ, না হলে ক্লাসে স্যার চলে আসবে। দেখতেছি মেয়েটা আমার দিকে দেখতেছে, মনে হচ্ছে আমাকে যেন কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না। এর ভিতরেই স্যার ক্লাসে প্রবেশ করলো। হ্যালো হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো? ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো তোমাদের সবার কলেজ আজ কেমন লাগলো, কলেজের দ্বিতীয় দিন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। তোমরা তো আমাকে চেনো না বা আমিও তোমাদের চিনি না, তাই আজকে সবাই সবার সাথে নিজেদের পরিচয় জানি। তো প্রথম সিট থেকে বলা শুরু করি, তারপর সবাই সবার পরিচয় দিচ্ছে। তারপর সেই মেয়েটা তার পরিচয় দিল, আমার নাম রাফিসা চৌধুরী। আমি মনে মনে বললাম, ও তাহলে মেয়েটার নাম রাফিজা। নামটা শুনে মনে হচ্ছে অনেক ভালো মেয়ে, কিন্তু ততটা ভালো না যতটা প্রথম দিন বুঝতে পেরেছি। ঠিক আছে মামুনি বসো।
এই ছেলে, তোমার নাম কি? জি স্যার, আমি। হ্যাঁ আমি। হ্যাঁ তুমি, তোমার নাম বলো। থাকো কই এটা বলো। আমার নাম ইমান, আমার বাসা দিনাজপুর ফুলবাড়ি। ওকে, তো এবার আমরা ক্লাস শুরু করি। সবাই সবার পরিচয় জানলাম। ওকে স্যার, শুরু করুন। এভাবে প্রায় 5টা ক্লাস করলাম। তারপর কলেজ থেকে বাসায় বাসায় যাওয়ার জন্য ক্লাসরুম থেকে বাহির হচ্ছি। কলেজের গেটে আসতেই, এই যে ইমান ভাইয়া, একটু দাঁড়ান না, আপনার সাথে কথা আছে। মিম আমাকে ডাকলো। দেখতেছি তখনকার মেয়েটি আমাকে ডাকতেছে। আপু, তোমাকে তো তখন বললাম যে আপনাদের মতো থাকেন, প্লিজ আমাকে আর বিরক্ত করেন না। আমি আর কোনো অপরাধ না যে আমাকে বারবার মিথ্যা অভিযোগ করবেন। আমরা গরিব মানুষ হতে পারি, তাই বলে কি আমরা নির্দোষও হতে পারবো না? আমাকে আমার মতো থাকতে দেন না প্লিজ। আরে ভাই, একটু কথা বলবো আপনার বান্ধবীর সাথে, শুধু একটু কথা বলেন, তারপর আর কিছু বলবেন আপনাকে। শুধু 5 মিনিট কথা বলেন প্লিজ ভাই, প্লিজ। ওকে, শুধু 5 মিনিট। ঠিক আছে, আমি তাকে ডাকতেছি ভাই, আপনি একটু এখানে সাইডে দাঁড়ান। ঠিক আছে, আমি এখানে আসি, আপনি আপনার বান্ধবীকে ডেকে আনেন। এই রাফিসা, চল। অনেক কষ্ট করে রাজি করালাম তোর সাথে কথা বলার জন্য, কিন্তু তোর সাথে শুধু 5 মিনিট কথা বলবে, আর বেশি না। আর এর ফাঁকে কি বলবি সেটা বলে ফেলিস, পরে আমাকে কিছু বলতে পারবি না, বলে দিলাম। ওকে চল, 5 মিনিট কথা বললেই হবে। রাফিসা আমার সামনে এসে আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম, আমি রাফিসা চৌধুরী, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি? আমি বেশি ভালো নেই। আমি সেই দিনের জন্য একবারে সরি। আমি একজনের উপর প্রতিশোধ নিতে গিয়ে ভুল করে আপনার উপর প্রতিশোধ নিয়ে ফেলছি। আমি আপনার কাছে খুবই দুঃখিত, আমার ভুলের জন্য ক্ষমা চাই। ভুল করে নাকি ইচ্ছা করে আপনারা আমার উপর যে প্রতিশোধ নিয়েছেন, আপনারা একটা জিনিস পারেন, সেটা হচ্ছে গরিবের উপর কিভাবে অত্যাচার করা যায়। আর আমরা তো গরিব, তাই আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আর এভাবে বলবেন না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার ভুল হয়েছে মানলাম, শুধু সরি বললে কি আপনারা আমার এই কলেজের যে সম্মান ছিল সেটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? পারবেন না। শুনে মিম, রাফিসা চৌধুরী, আপনাদের টাকা পয়সা আছে দেখে সবকিছু করতে পারে, কিন্তু আমরা কিছু করতে পারি না। আপনাদের ওই দিন এত করে বললাম, আমি কিছু করিনি, কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনলেন না। তারপর আমাকে থানায় দিলেন, সেখানেও এমন মার মারলো যে আমি আগামী 5 দিন কলেজে আসতে পারি নাই। ভাই, যা হবার হয়েছে, আপনি ওকে মাফ করে দিন না প্লিজ। ঠিক আছে, মাফ করে দিলাম। আর যদি আপনার ভুল না হয়, এটা ভাববেন যে গরিবরাও কিন্তু মানুষ, গরিবরাও আপনাদের মতো একজন মানুষ। আপনাদের যেমন মন আছে, গরিবদেরও ঠিক তেমন সুন্দর একটা মন আছে, সম্মান আছে। এইগুলো নিয়ে জীবনে কেইলেন না প্লিজ। ওকে ভাই, ভালো থাকবেন। বাড়িতে যাইতে হবে আমার, রাফিসা বলল। আর একটু কথা বলি আপনার সাথে। না, আমার সময় নেই, আমাকে বাড়িতে যেতে হবে, বাড়িতে মা চিন্তা করবে। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? আমরা তো এক ক্লাসে পড়ি, আমরা তো সবাই বন্ধু হতে পারি, রাফিসা বলল। সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আর আপনারা তো বড় লোক মানুষ, আর বড় লোক গরিবে কখনো বন্ধুত্ব হয় না। গরিব হয়েছে তো কি হয়েছে, গরিবরাও তো মানুষ। এখন বলো বন্ধু হবে কিনা? রাফিসা আমায় এভাবে বলতে লাগলো। হ্যাঁ ভাইয়া, আমরা তো এক ক্লাসে পড়ি, বন্ধু হলে সমস্যা কি? মিমও বলল। ঠিক আছে, কালকে ভেবে বলবো। কালকে না কালকে না, এখন ভেবে বলুন বন্ধু হবেন কিনা। রাফিস আমায় জোর করতে লাগলো। আমি মনে মনে বলতে লাগলাম, কি যে করি আমি ভেবে পাচ্ছি না। তারা আবার আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কেন? আর আবার বন্ধুত্ব করে কি আমার কোনো ক্ষতি করবে নাকি? ওরা আমায় জিজ্ঞেস করলো, কি ভাবছো, বলো বন্ধু হবে কিনা। কিছু না, আজকে থেকে আমরা বন্ধু। এখন আমি যাই, তাড়াতাড়ি বাসায় যাব, আপনারা থাকেন। এই এত তাড়া কিসের? বাসায় যাইতে হবে, বাই, আপনারা থাকেন। এদের কাছ থেকে যাইতে পারলে বাঁচি। এই রাফিসা, মেয়েটাকে দেখলে আমার কেমন যেন লাগে, ভয় লাগে এখন একে দেখলে আমার। তাই তাড়াতাড়ি ওদের সামনে থেকে যাইতে লাগলাম, তবুও যাইতে দিচ্ছে না। ঠিক জ্বালাই না পড়লাম। এই দাঁড়াও একটু, কি হলো আবার আপনাদের? আমাকে যাইতে দিন না প্লিজ, আমরা তো বন্ধু তাই না? তো তোমার ফোন নাম্বারটা দিবে না? আমি তো ফোন ব্যবহার করি না। আমার কাছে মিথ্যা বলতেছো, এখন থেকে যাইতে পারবে না নাম্বার না দিলে।
কি মেয়ের পাল্লায় পড়লাম রে? না, সেই কিছু একটা মাথায় তো কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, এই নেন নাম্বার। ওকে ভাই, এবার তাহলে আমি গেলাম। ওকে, এবার তাহলে তুমি যেতে পারো, তবে আমি তোমাকে রাতে ফোন দেবো। যদি আমার কল না ধরো, কালকে কলেজ আসলে তোমার খবর আছে। ওকে, ধরবো। ভালো থাকবেন। এই মেয়েকে যে বিয়া করবে তার জীবন তেনা তেনা করে ছাড়বে। সবাই এটা ভাববে মেয়ে মানুষ মানেই প্যারা, তারা শুধু প্যারা দিতে পারে। আর যার জিএফ আছে তার তো আর কথা নাই বললাম, জীবন তেনা তেনা করেই ছাড়বে। তারপর বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খাইতে বসলাম। মা তাড়াতাড়ি খাইতে দাও। বাবা, আজকে কলেজ থেকে তাড়াতাড়ি আসলি যে? মা, এগুলো কথা বাদ দাও তো, আমার ক্ষুধা লাগছে, আগে আমায় খাবার দাও। তারপর খাওয়া শেষ করে রেস্ট করতে রুমে গেলাম। ফোনটা হাতে নিয়ে দেখতেছি কে যেন 10 বার মিস কল দিল। দেখতেছি আর ফোন বাজতেছে। অচেনা নাম্বার থেকে কি যে করি, ফোন ধরবো কিনা এইসব ভাবতে লাগলাম। না থাক, ফোনটা আর ধরবো না। কি ব্যাপার, ফোন ধরতেছে না কেন? কতবার কল দিলাম তারপরেও ফোন ধরে না। নাম্বারটা কি ভুল দিল না তো আবার? তখন আবার ও একটা মেসেজ দিল। দেখতেছি কে যেন একটা মেসেজ দিল, ফোনে টুং করে শব্দ উঠলো। মেসেজ ওপেন করতে গিয়ে দেখি লেখা, আমি রাফিসা, একটু কলটা ধরো প্লিজ। এরপর আবার কল বেজে উঠলো। তখন কিছু না পেয়ে কলটা রিসিভ করলাম। এতক্ষণ ফোন দিতেছি, ফোন ধরো না কেন? আমি কি জানি এটা আপনার নাম্বার? আর আমি অচেনা নাম্বার থেকে কল আসলে কল ধরি না। কালকে কলেজ আসবে না? যাবো তো। ওকে ভাই, তাহলে কালকে কলেজে দেখা হবে। ওকে ভাই, খোদা হাফেজ। এভাবে প্রায় আমাদের বন্ধুত্ব ভালো চলতেছিল। কলেজের ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ করে রাফিসা বলতেছিল যে, এই ইমান, শোন না, একটা কথা বলি, রাখবি তো? হ্যাঁ বল, কি বলবি? রাখার মতো হলে তো অবশ্যই রাখবো। সত্যি রাখবি তো? আচ্ছা বল, রাখবো। আমি না তোকে অনেক ভালোবেসে ফেলছি। তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতেছি না। যেখানে যাই সেখানেই শুধু তোকে দেখতে পাই। সব সময় তোকে নিয়ে খালি ভাবি। আই লাভ ইউ ইমান, আমি তোকে খুব ভালোবাসি। হঠাৎ করে রাফিসা আমায় এভাবে প্রপোজ করবে ভাবতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? ও কয় কি আর আমি কই, এই সম্পর্ক কেউ মেনে নিবে না। মনে মনে ভাবতেছি, কি হলো ইমান, চুপ করে আসিস কেন? কথা বল না, উত্তর দে। রাফিসা, এটা হয় না। তুই কোথায় আর আমি কোথায়? এটা কেমনে হয় বল? আর তুই বন্ধুদের ভিতরে প্রেম ভালোবাসা আনতেছিস কেন বল? এটার কারণে খালি সম্পর্ক নষ্ট হবে, তাছাড়া আর কিছুই হবে না। আমরা যেটা আছি সেটাই বলো। আসি, তুই বোঝার চেষ্টা কর। না, আমি বুঝতে পারবো না। তুই বল, আমাকে ভালোবাসবি কিনা? যদি না রাজি হস তাহলে আমি আত্মহত্যা করব। না, এটা হয় না। তুই বুঝতেছিস না কেন? যেটা সম্ভব না ওইটা কি করে হয়? আমরা তো বন্ধুত্বেই ভালো আছি, প্লিজ এইগুলা বলিস না। হঠাৎ দেখতেছি রাফিসা তার ব্যাগ থেকে একটা বিষের বোতল বের করে বলতেছে, আমাকে যদি ভালো না বাসস তাহলে এখনই বিষ খেয়ে মরে যাব। কি ঝামেলায় পড়লাম, কি করি এখন? রাজি না হলে তো ও বিষ খাবে। মনে মনে ভাবতে লাগলাম, এটাই তো আমার সুযোগ রাফিসার থেকে প্রতিশোধ নেবার। আমাকে কলেজে প্রথম দিন ফালতু অপবাদ দিয়েছিল, আমাকে পুলিশে পাঠিয়েছিল। আজকে প্রতিশোধ নিব নাকি? কি হলো, কি ভাবো? বলো, আমাকে ভালোবাসবে কিনা? না বললে আমি বিষ খাবো। এটা কেমন পাগলামি? জোর করে কি ভালোবাসা হয় বলো? না, আমি তোমাকে জোর করে হলেও ভালোবাসবো। এখন কি করবা বলো? ওকে, আমি কালকে ভেবে বলবো। এখন আমি বাসায় যাব, কালকে কথা হবে। কালকে যদি হ্যাঁ না শুনি তাহলে আমার মরা মুখ দেখবে। ওকে ভাই, কালকে কথা হবে। প্রতিদিন যেভাবে বাসায় যাই সেভাবেই গেলাম। বাসায় গিয়ে ভাবতেছি রিয়েল প্রেম করব নাকি প্রতিশোধ নেব। এগুলা ভাবতে ভাবতে মা এদিকে খাবার খেতে ডাকতেছে। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে ভাবতেছি প্রেম করব, তারপর দেখা যাবে কি হয়। এভাবে পুরা দিনটা চলে গেল, কেমনে বুঝতে পারলাম না। তারপর রাতে খাবার খেয়ে অল্প একটু বই পড়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তাতে আমার একটা ফোন বেজে উঠলো। কে যে ফোন দিল অসময়ে। ফোনটা হাতে নিয়ে দেখতেছি রাফিসা ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি করো? এই এত রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, তুমি? আমিও শুয়ে আছি। এখন বলো, কি ভাবলে? আমাকে ভালোবাসবে কিনা? রাফিসা, তুমি বুঝতেছো না কেন? কেন কেন বলো একবার। কথা বলতে না দিয়ে রাফিসা বলতেছে, আমি অত কিছু বুঝি না, আমি এটা বুঝি খালি তুমি আমাকে ভালোবাসবে। ওকে, এখন বলো কি, তুমি কি আমার প্রস্তাবে রাজি? রাজি না হলে তো জানোই আমি কি করব।
আমি তো তোমাকে বললাম কালকে বলবো, এখন শুনতে চাচ্ছ কেন? আমি কালকে বলবো তোমার প্রস্তাবের উত্তর। ওকে ঠিক আছে, কালকে যদি উত্তর না পাই, ওকে বাই, গুড নাইট। ওকে বাই। এখন কই যাবা রাফিসা চৌধুরী? এবার তো আমার সুযোগ প্রতিশোধ নেবার। হা হা হা। এগুলা ভেবে হাসতে লাগলাম। এগুলা ভাবতেছি আর হাসতেছি। এভাবে কখন যে ঘুমাই গেছি নিজেও জানি না। সকালে মার ডাকে ঘুম ভাঙে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। রেডি হয়ে মা বলতেছে, মা আমি গেলাম ভাই। ওকে যা বাবা, সাবধানে যাস। কলেজে এসে প্রথমেই বাঘের হাতে পড়লাম। এখানে যেখানে বাঘ সেখানেই রাফিসা বলতে হচ্ছে, কেমন আছো ইমান? আর আমার প্রস্তাবের উত্তর দাও তাড়াতাড়ি। উত্তর যদি হ্যাঁ না হয় তাহলে এখনই বিষের বোতল খেয়ে ফেলবো। আর খালি তুমি ভয় দেখাও আমাকে কেন? আমি বলতেছি উত্তর কিন্তু আমার হ্যাঁই শুনতে চাই। আচ্ছা আমি উত্তর হ্যাঁই দিব, তবে আমার কিছু শর্ত আছে। এইগুলো না মানলে তোমার প্রস্তাবে আমি রাজি হব না। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কি শর্ত। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। প্রথমত আমার শর্ত হলো শুধু তোমাকে বলতে চাই, মানে শুধু আমরা দুজনই জানবো, আর কেউ জানবে না, এমনকি তোমার বান্ধবীরাও না। ঠিক আছে, কাউকে বলবো না। এবার বলো। আমার প্রথম শর্ত হলো আমি তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে তোমার সাথে রুম ডেট করতে চাই। দ্বিতীয় শর্ত, আমার কথা সব কথা শুনতে হবে। এগুলো যদি মানো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। কি বলো, এগুলো কি বিয়ের আগে কেউ রুম রেট করে? আর আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে এগুলো বিয়ের পরে করব। বিয়ের আগে করতে চাচ্ছ কেন? এগুলো বিয়ের আগে করলে তো পাপ হয়। আমি এগুলো করতে পারবো না। প্লিজ তুমি রুম ডেটের কথা বাদ দিয়ে যা বলবে আমি তাই করব। আমি তো আগেই বললাম আমার শর্ত যদি মানো তাহলে তোমার প্রস্তাবে আমি রাজি। আর আমার সাথে প্রেম করতে হলে আগে আমার সাথে রুম ডেট করতে হবে। ইমান তুমি এত খারাপ একটা মানুষ আগে জানতাম না। আর কেন তুমি আমার সাথে এমন করতেছো, এইসব বলতেছো কেন? তুমি সত্যিই কি এতটা খারাপ? আপনাদের কাছে প্রশ্ন, প্রতিশোধ কি নিব নায়িকার থেকে? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমি ভাবতেও পারিনি তুমি এতটা খারাপ। আমি বললাম, তুমি যদি আমার শর্তে রাজি থাকো তাহলেই আমি তোমার সাথে প্রেম করব। প্লিজ ইমান তুমি এমন করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি তো তোমাকে বিয়ে করব, প্লিজ এমন করো না। আমি তোমার সব কথা মানবো, কিন্তু রুম ডেটের কথা বলিও না প্লিজ। আমি তোমাকে না পেলে মারা যাব। তুমি এখন কি করবা করো, আমি জানি না, কিন্তু যদি আমার শর্ত না মানো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হব না। এখন আমি ক্লাসে গেলাম, তুমি এখানে বসে ভাবো কি করবা। তারপরে এগুলোর কথা রাফিসাকে বলে আমি ক্লাসরুমে ক্লাস করতে যাচ্ছি। আর এদিকে রাফিসা ওখানে বসে আছে। কি করব এখন আমি? ইমানকে আমি এত ভালোবেসে ফেলছি এই কয়দিনে, তাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতেছি না। আমার মন শুধু ওর কথাই ভাবতেছে। আচ্ছা ইমান কি আমার ভালোবাসা অনুভব করতে পারছে না? যেভাবেই হোক ইমানকে আমি রাজি করাবো। যদি রুম ডেট করতে হয় তাও করব, কিন্তু তাকে আমি রাজি করাবো। ইমানকে আমার চাই। ইমানকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাফিজা এগুলো ভাবতে লাগলো। আমি ক্লাসরুমে বসে স্যারের অপেক্ষায় আছি। কি ব্যাপার, রাফিজা এখনো আসতেছে না কেন? আজকে কি ক্লাস করবে না? তারপর আমি বসা থেকে ক্লাস করতে ক্লাসরুমে যাচ্ছি। দেখতেছি ইমান সিটে বসে আছে। দেখতেছি রাফিজা ক্লাস করতে রুমের গেট দিয়ে ক্লাসে আসতেছে। সে আমার সামনের সিটে এসে বসলো। মনে হচ্ছে মন খারাপ। ভাবতেছি কথাগুলো কি আমি ভুল কিছু বলে ফেললাম নাকি। তারপর স্যার আসলো ক্লাস নিতে। পরপর 5টা ক্লাস করলাম। টিফিন দিল, তাই ক্যান্টিনে খেতে গেলাম। কোথায় থেকে যেন রাফিজ আমার কাছে এসে বলতেছে, তুমি এখানে? আর আমি তোমাকে সারা কলেজ ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বসে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আমি তোমার শর্তে রাজি, রুম ডেট করতে রাজি আমি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারবো না। আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। সত্যি তুমি রাজি তো? হ্যাঁ, মাথা নিচু করে বলতেছে। রাগের মাথায় ঠাস ঠাস করে রাফিসাকে চড় মারলাম। তুই আমাকে এতদিনে চিনতে পারলি না? আমি কি ওই রকম নাকি? আমি গরিব হতে পারি, কিন্তু আমি কখনো কোনো মেয়েকে খারাপ চোখে দেখি নাই। আর তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে রুম ডেট করব? আমি ভাবতেই পারি নাই যে তুই আমার এই শর্তে রাজি হবে। কান্না করতেছে মাথা নিচ করে। আমি তোকে পরীক্ষা করে দেখলাম তুই আমাকে সত্যি ভালোবাসিস কিনা। তুমি তো বলছো রুম ডেটের কথা, এখন তুমি আমাকে মারতেছ। আমি তোমাকে সত্যি ভালোবাসি দেখে তোমার শর্তে রাজি হয়েছি, আর তুমি আমাকে মারলে।
কান্না করতে করতে আমাকে বলতেছে, সরি সোনা, খুব লেগেছে তাই না? দেখি কই লেগেছে। হয়েছে, দেখতে হবে না, মারার সময় তো খেয়াল ছিল না, এখন আসছো আদর করতে। আমি আস্তে মারতে চেয়েছিলাম কিন্তু জোর করে লেগে গেছে। এমন কথাই তুমি রাজি হয়েছো, কি করব? সরি সরি, এই দেখো কান ধরতেছি, মাফ করে দাও, আর হবে না। হয়েছে, কান ধরতে হবে না, সবাই দেখতেছে। এক শর্তে মাফ করতে পারি, এখন আমাকে প্রপোজ করতে হবে। এখন কিভাবে? ফুল তো নাই, কিভাবে প্রপোজ করব বলো? আমি তো প্রপোজ করতে পারি না, কিভাবে করব? সেটা তুমি জানো, তুমি কিভাবে করবে। পরে কি প্রপোজ? এখন কিভাবে করব? সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে, তাহলে মাফ করব। কি জ্বালাই না পড়লাম। বন্ধুরা বলো তো, কেমনে প্রপোজ করি? প্রথম লাভ, প্রথম প্রেমে পড়লে প্রপোজ করেছিলে কিভাবে? এগুলো একটু জানাইও তো প্লিজ কমেন্টে। আচ্ছা ঠিক আছে, করতেছি। করতেই হবে কি? হ্যাঁ করো তাড়াতাড়ি। আচ্ছা শোনো তাহলে, রাফিসা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এইটা কেমন প্রপোজ হলো? এইরকম দিয়ে হবে না, রোমান্টিক ভাবে করো। এইভাবে তো সবাই করে, তাহলে মাফ করব না বলে দিলাম। ঠিক আছে তাহলে আবার করতেছি। একটু হিরো স্টাইলে বলতে লাগলাম, জানো তোমায় যেদিন প্রথম দেখেছি, জানি না কেন কি একটা নিয়ে হারিয়ে ফেলেছি। ভালোবাসা তো জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই ঈমান অসম্পূর্ণ। তোমাকে আমার খুব বেশি দরকার। আলতো করে চুমু খাওয়ার জন্য হলেও, বা একসাথে ছাদে বসে চাঁদ দেখার জন্য হলেও তোমাকে ভালোবাসি। তোমাকে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে, প্রতি ন্যানো সেকেন্ডে ভালোবাসি। কারণে অকারণে ভালোবাসি, কারণ তুমি ছাড়া এই অহেতুক আমি। আই লাভ ইউ রাফিসা। কি হলো? এমন করে কি দেখো, আমার লজ্জা লাগতেছে। তাড়াতাড়ি উত্তর দাও, সবাই দেখতেছে। আর কতক্ষণ এভাবে হাঁটু ফেলে বসে থাকবো? তুমি এত সুন্দরভাবে প্রপোজ করতে পারো, আমি ভাবতেও পারিনি। সত্যিই আমি নিস্তব্ধ হয়ে গেলাম। দেখতেছি তুমি তো সেই রোমান্টিক, কিন্তু তোমাকে বাহির থেকে বোঝাই যায় না। আমি কি এইভাবেই বসে থাকবো হাঁটু ফেলে, নাকি উত্তরটা আদৌ দেবে তুমি? রাফিসা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে, আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবার ওঠো, হাঁটু ফেলে আর থাকতে হবে না। আচ্ছা চলো, এখান থেকে সবাই আমাদের কেমন করে দেখতেছে, আমার খুব লজ্জা লাগতেছে। কে দেখে দেখুক, আমরা তো এখন দুইজন দুইজনকে ভালোবাসি। আর শোনো, আজকে আর আমরা দুজন ক্লাস করব না, রিক্সায় করে পুরো শহর ঘুরে বেড়াবো। আজকে আমাদের প্রেম শুরু হওয়ার প্রথম দিন। কি যে বলো না তুমি, চলো ক্লাস করব, শহর ঘুরতে হবে না। না, আমি আর ক্লাস করব না, এবং তোমাকেও করতে দেব না। কি করি এখন? পুরো শহর ঘুরতে গেলে তো টাকার দরকার, আর আমার কাছে আছে মাত্র 50 টাকা। এই টাকা দিয়ে তো আর হবে না, তাই আমি ঘুরতে যাইতে চাচ্ছি না। কি ভাবতেছো? চলো আমরা আজকে ঘুরবো সারা শহর। হাত ধরে টানতেছে, আরে থামো, আমার ব্যাগটা তো নেই আগে। আর শোনো, তুমি আজকে পুরো শহর ঘুরতে চাচ্ছ, এগুলো বাদ দিয়ে আমরা আজকে ক্লাস করি। অন্য একদিন না হয় শহর ঘুরবো। না, আমরা আজকেই ঘুরবো। আমি মনে মনে ভাবতেছি, আজকে যে কি হয়, টাকা নেই পকেটে। কলেজের গেটে এসে দেখতেছি রাফিসার বান্ধবী রাফিসাকে বলতেছে, এই যে, কি রে রাফিসা, কই যাচ্ছিস ইমানকে নিয়ে? মিম, এই তো একটু সামনে যাব। ইমানকে পেয়ে তো দেখতেছি আমাদের কথা ভুলেই গেলি। কি যে বলিস না তোরা, তোদের ভুলতে পারি। শোন, তোদের সাথে পরে কথা হবে, এখন যাই, আমাদের একটু তাড়া আছে। আমি দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনতেছি। মিম ভাই, কালকে কলেজে দেখা হবে, ওকে ভাই। তারপর রাফিসা বলতেছে, এই শোনো, একটা রিক্সা ডাকো তো। দেখতেছি একটা রিক্সাওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছে। এই মামা যাবেন? কই যাবেন? হ্যাঁ চলেন। কই যাব জানি না, কিন্তু পুরো শহর আজকে ঘুরবো। ঠিক আছে চলেন। রাফিসা চড়ো রিক্সায়। হ্যাঁ চড়তেছি। প্রথমে রাফিসা চড়লো, তারপর আমি চড়লাম। মাঝখানে গ্যাপ রেখে বসলাম। তো মামা চলেন। ঠিক আছে। আমার কেমন যেন লাগতেছে, তাই রাফিসার কাছ থেকে একটু দূরে সরে বসে আছি। প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় বসেছি তো, তাই এমন হচ্ছে। কি ব্যাপার, তুমি শুধু ওদিকে সরে যাচ্ছ কেন? পড়ে যাবে তো, আমার দিকে চেপে বসো। আমার কেমন যেন লাগতেছে, আর আমি কখনো এমন কারোর সাথে চড়ি নাই তো, তাই এমন হচ্ছে। না, তুমি ঠিক নাই, এদিকে চেপে বসো, না হলে পড়ে যাবে। জোর করে চেপে বসলো, আমাকে জোর করে তার কাছে টেনে নিয়ে বসালো। তারপর সে আমায় হালকা জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো। এই প্রথম আমি কোনো মেয়ের কাঁধে মাথা রাখলাম, আর সে আমার কাছে এতটা অস্থির অস্থির লাগতেছে, আবার ভালো লাগতেছে। কি ভাবো, এখন আমার না খুব ভালো লাগতেছে তোমার কাঁধে মাথা রেখে। তাই শোনো না,
মাথাটা নামাও না, আমার কেমন যেন লাগতেছে। আর এভাবে কেউ দেখলে খারাপ ভাববে। কেমন লাগতেছে মানে আমি বুঝি না, কিন্তু আমার ভালো লাগতেছে। আর দেখলে কেউ দেখুক, তাতে আমাদের কি, আমাদের কেউ কিছু বলবে না, ঠিক আছে? তাও কেউ দেখলে কি ভাববে বলো? তারপর সে আমাকে একটা শপিং মলে নিয়ে গেল। কি ব্যাপার, এখানে আসলে কেন? এখানে আমার একটু কাজ আছে। আর তুমি বেশি কথা বলো না তো, তুমি চলো আমার সাথে। ঠিক আছে চলো। কেন যে এখানে আসলো, জীবনে প্রথম দেখলাম এত বড় শপিং মল। শপিং এর ভিতরে ঢুকে চারপাশে দেখতেছি। তারপর সে আমাকে একটা দোকানে নিয়ে গেল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপু, বহুদিন পর আসলেন। কি আপু, কি লাগবে বলুন? দোকানদার বলতে লাগলো, ভাইয়া কিছু শার্ট আর প্যান্ট দেখান তো। কার জন্য আপু? আরে এত প্রশ্ন করেন কেন, দেন তাড়াতাড়ি। তারপর সে আমার মাপ নিয়ে 2টা শার্ট 2টা প্যান্ট নিল। আমি কিছুই বুঝতেছি না কার জন্য এগুলো নিচ্ছে। জিজ্ঞাসা করলেও বলতেছে না। তোমাকে না বলছি বেশি কথা বলবে না, ঠিক আছে? আমি আর কিছু বলবো না, চুপ করে থাকলাম। এই তো মুখে আটা লাগাই দিলাম। তারপর সে প্যান্ট আর শার্টের দাম দিয়ে আবার শপিং মল থেকে বাহির হলো। নিচে এসে আমরা দুজনেই অবাক করে তাকিয়ে দেখতেছি। রাফিসার 2 বান্ধবী শপিং মলে আসতেছে। কিরে রাফিসা, এখানে কেন? মিম, এই তো কিছু কাপড় কিনতে আসছিলাম। তুই না বাসায় যাবি বললি, কলেজে? মিম, আরে একটু কাজ ছিল তাই এখানে আসলাম। এখন বাসায় যাব। তো তোরা এখানে কি করতে আসছিস? কিছু না, কিছু নিবি কি? ওকে, তোরা যা তাহলে, আবার দেখা হবে। ওকে, যা তাহলে। তারপর আমরা একটা রিক্সা ডেকে তাতে 2জন উঠলাম। আচ্ছা, তুমি এগুলো কার জন্য কিনলা আমাকে বলতেছো না কেন? আমাকে তো বলতে পারো। এগুলো আমার বয়ফ্রেন্ডকে দিব। তুমি জানো আমার বয়ফ্রেন্ড কে? না, আমি তো জানি না। কি তোমার বয়ফ্রেন্ড? মজা করে বললাম, কারণ আমি তো তার বয়ফ্রেন্ড। তুমি সত্যি জানো না আমার বিএফ কে? না তো, আমি জানবো কিভাবে? কি তার নাম বলো তো শুনি। নাফিসাও দুষ্টুমি করে বলতে লাগলো, আচ্ছা বলো তো আমার পাশে কে বসে আছে? কেন আমি বসে আছি? তুমি হলে আমার বিয়ে, এখন বুঝতে পারছো? আর কার জন্য নিয়েছি? এই নাও, এগুলো তোমার জন্য। প্যান্ট শার্ট গুলো আমার হাতে দিয়ে এগুলো বলতেছে, এগুলো করার কি দরকার ছিল? আমি কি তোমার থেকে এগুলো চেয়েছি? তুমি এত কথা বলো কেন? তোমাকে আমি আমাদের রিলেশন শুরু হওয়ার প্রথম গিফট দিলাম, নেও তো। রেগে বলতেছে। তাই ভয় পেয়ে কাপড়গুলো নিয়ে নিলাম। ওকে দাও। আর আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। আমি কি বলছি আমাকে দাও? তাও আমি দিলে আমার ভালো লাগতো, এই আর কি। কাপা কাপা গলায় বলতে লাগলাম, কারণ আমার তো কিছু দেওয়ার সামর্থ্য নেই। না, আমাকে কিছু দিতে হবে না, শুধু বেশি করে আমাকে ভালোবাসবে আর আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না। ওকে, কথা দিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এভাবে রাফিসাকে জড়াই ধরলাম রিক্সায়, এগুলো কথা বলতেছি। তারপর হঠাৎ রাস্তায় কোথায় থেকে যেন একটা বড় গাড়ি চলে আসলো। হঠাৎ জোর করে, মানে খুব তাড়াতাড়ি আমাদের রিক্সায় এসে আসতেছে, রিক্সার দিকে আসতেছে। রাফিসা এই ডাকটা দিতেই আমি আর কিছু বলতে পারলাম না। আমার চোখ খুললো। আমি এখন কই ডাক্তার সাহেব, রোগীর জ্ঞান ফিরছে, নার্স বলল। তারপর দেখতেছি আমার মা বাবা আবার কেবিনের ভিতরে আসতেছে। মনে মনে ভাবতেছি আমি এখানে আসলাম কিভাবে, আর আমার মাথা খুব ব্যথা করতেছে কেন। ডাক্তার, রোগী এখন বিপদ মুক্ত আর ভয়ের কোনো কারণ নেই। তারপর মা আমার পাশে এসে বসলো। বাবা, এখন কেমন লাগতেছে তোর? ভালো, মাথাটা খুব ব্যথা করতেছে মা, সব ঠিক হয়ে যাবে বাবা। আচ্ছা মা, আমি এখানে আসলাম কিভাবে? রাফিসা কই? তোকে একটা লোক রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে হাসপাতালে আনে, আর তোর ফোন থেকে আমাদের ফোন দেয়, তারপর আমরা এখানে আসি। তুই আজকে 5 দিন পরে তোর জ্ঞান ফিরলো। এই 5 দিন ধরে আমি এখানে? আচ্ছা বাবা, আমার সাথে একটা মেয়ে ছিল, সে কই আছে? এখন আমাকে তার কাছে নিয়ে চলো তো। বাবা, পাগলামি করিস না তো, সে আছে। মা, কই আছে? আমি তার কাছে যাব, আমাকে তার কাছে নিয়ে চলো না প্লিজ। কান্না ভেজা গলায় বলতে লাগলাম। তারপর মা বাবা দুজনেই মুখ ফিরিয়ে নিল এবং চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাবা, মেয়েটা আর বেঁচে নেই, সেই দিনই মারা যায় অ্যাক্সিডেন্টে। পুরো মাথাটা ফেটে গেছে, হাসপাতালে আনতে আনতে ও মারা যায়। এটা কি বলতেছো তোমরা? আমার রাফিসা মারা গেছে মানে? আমি বিশ্বাস করি না, ও মরতে পারে না। আমাকে তার কাছে নিয়ে চলো না প্লিজ, আমি তার কাছে যাব।
মা বাবা তুই পাগলামি করিস না, সব ঠিক হয়ে যাবে। যে মরে যাওয়ার সে তো মরে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। বাঁচা মরা আল্লাহর হাতে। না, আমি এটা মানি না, আমাকে যেতে হবে। প্লিজ আমাকে তার কাছে নিয়ে যাও। পাগলামো সরে করে দিলাম। হাতের থেকে সব ইঞ্জেকশন সিরিঞ্জ সবকিছু সরিয়ে উঠতে লাগলাম। তুমি ডাক্তারকে ডাকো তো মা। ঠিক আছে, তারপর দেখতেছি। ডাক্তার আমাকে জোর করে কি যেন আমার শরীরে ঢুকাই দিল। চোখ দিয়ে আমি আর কিছু দেখতে পারতেছি না, চোখ দিয়ে ঘোলা ঘোলা হয়ে আসতেছে। আর আমি বলতেছি আমি রাফিসার কাছে যাব, আর কোনো কথাই বলতে পারলাম না। হঠাৎ চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ডাক্তার মাকে জিজ্ঞেস করলো, কে এই রাফিসা? মা বলল ওর ফ্রেন্ড হয়, তাকে ডাকেন, না হলে রোগী আবার সমস্যা হবে। মা বলল মেয়েটা বেঁচে নেই, অ্যাক্সিডেন্টে ওই দিনই মারা গেছে। ও, তাহলে এখন রোগীকে থামানো মুশকিল। তাকে এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 4 ঘন্টা পর ঘুম ভাঙবে। ওকে। তারপর মা বাবা আমাকে হাসপাতাল থেকে বাড়ি আনলো, আর আমি বাসা থেকে বাহির হই না, ঘরের আলো নিভে দিয়ে বসে আছি। এখন আর ভালো লাগে না কিছু। ছেলেটার আমার কি হলো? তুমি আমার ছেলেকে ভালো করে দাও না। মা বাবা ওকে বলতেছে, তোমার ছেলে তো ভালো হতেই চায় না, দিন দিন পাগল হয়ে যাচ্ছে, শুধু রাফিসা রাফিসা করে। আমি কি করব এখন বলো? এভাবে ইমান রাফিসার মৃত্যুর শোকে পাগল হয়ে যায়। আগের মতো ইমান আর হাসি ঠাট্টা করে না, শুধু রাফিসা বলে ডাকে, আর বলে আমি আসতেছি তোমার কাছে। দুইটি মন আর মিলন হলো না, ভালোবাসা অপূর্ণ থেকে গেল দুইজনা। এভাবে গল্পটা শেষ হলো। অপবাদ দিয়ে চলে গেল সেই রাফিসা ইমানকে, তাই সে এখন আর তার শোকে পাগল হয়ে বেড়াচ্ছে।